হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ থেকে ইতিহাস সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে। কি বললাম? তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ থেকে ইতিহাস সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব, প্রথম যে দুটো অধ্যায় আছে এই দুটো অধ্যায়ের বড় প্রশ্নর সাজেশান আলোচনা করব এবং সেই সাজেশানের মধ্যে প্রথম অধ্যায়ের প্রথম যে সাজেশান অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আছে সাজেশানের সেই প্রশ্নর অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর কোনো রকম মনে সন্দেহ রাখার দরকার নেই, কারণ যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিল তাদের তো সাজেশান কমন এসেছে, সঙ্গে তাদের যা গাইড করা হয়েছিল, যেটুকু নোট দেওয়া হয়েছিল সেটাই পর্যাপ্ত। অর্থাৎ এক্সট্রা তোমাকে আর কোথাও কিছু পড়তে লাগবে না। তুমি যদি অনলাইন কোচিং ক্লাস নাও তোমাকে এক্সট্রা কিছু পড়তে আর লাগবে না। যে কটা জিনিস আমি দেব সে কটা করলেই হবে। আর সেক্ষেত্রে তোমাকে কিন্তু মান্থলি 200 টাকা করে ফিস দিতে হবে। অর্থাৎ এই কোচিংটা কিন্তু ফ্রিতে নয়, সপ্তাহে 2টো করে ক্লাস, তার জন্য তোমার মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হচ্ছে। তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো এবং উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর করতে চাইছো তোমরা অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেবে। আর তোমরা নোটের কোয়ালিটি দেখো, আজকে আমি সাজেশানটাও আলোচনা করছি দুটো অধ্যায়ের, প্রথম দুটো অধ্যায়ের। এবং প্রথম যে প্রশ্ন আজকে আলোচনা করব যে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা। চলো তাহলে আজকে ক্লাসটা তোমরা বুঝে নাও এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ক্লাস কেমন লাগে। তোমাদের প্রথমে আমি সাজেশান আলোচনা করব, অর্থাৎ প্রথম দুটো অধ্যায় থেকে তোমাদের কি 8 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে 2023 সালের জন্য। তারপরে সাজেশানটা আলোচনা হয়ে গেলে আমি প্রথম প্রশ্নের অ্যান্সারটা আজকের ক্লাসে তোমাদের আলোচনা করে দেব। তাহলে সম্পূর্ণ ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। দেখো, প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য কটা প্রশ্ন রেখেছি? আমি তোমাদের জন্য এখানে মাত্র 5টা প্রশ্ন রেখেছি। এই 5টা প্রশ্ন করলে তোমরা অতি অবশ্যই কমন পাবে। তার মধ্যে প্রথম যে 3টে প্রশ্ন আছে এই 3টে প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার প্রথম কি প্রশ্ন আছে তোমরা একটু খাতায় লিখে নেবে যে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর সাজেশানের প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্ন, লোককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 4 দাগের প্রশ্ন, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো। এবারে অধ্যায় 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো একটু তোমরা দেখো। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো। তারপরে আছে উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। কি বললাম? উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন এবং লেনিন, হবসন বিষয়ে দেখো, হবসন আর লেনিনের তত্ত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? এই মতবাদের প্রধান বক্তব্যগুলি লেখো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকেও তোমাদের আমি 5টা প্রশ্ন বেছে রেখেছি, দ্বিতীয় অধ্যায় থেকেও 5টা প্রশ্ন বেছে রেখেছি। এবারে প্রথম প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নের নোটটা আমি আলোচনা করব। আর এই তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ আমার কাছে, তোমাদের এই দুটো অধ্যায় আমি পড়াবো, বড় প্রশ্ন ছোট প্রশ্ন পড়িয়ে একটা ছোট্ট মক টেস্ট নেওয়া হবে, তারপরে আবার কিন্তু পড়া স্টার্ট হবে। এইভাবে ছোট ছোট পার্টে কিন্তু আমাদের পড়াশোনাটা চলবে। দেখো, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। তোমরা যদি 2-4 বার ভালো করে পড়ে নাও জাস্ট মুখস্থ থেকে যাবে, এত সহজ ভাষায় লেখা, কিন্তু সমস্ত তথ্য এতে দেওয়া আছে। ভূমিকা প্রথমে দেখো, প্রতিটি দেশ ও জাতির ইতিহাস ও সভ্যতার পেছনে রয়েছে স্মরণীয় অতীতের নানা কাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথা। তারপরে বলছে মিথ। মিথ কী জিনিস? দেখো, মিথ শব্দটি এসেছে
গ্রিক শব্দ মিথোস থেকে, যার অর্থ হলো গল্প বলা বা কল্প কাহিনী। সৃষ্টির আদিকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে বলা হয় মিথ। তাহলে কি বললাম? বলছে সৃষ্টির আদিকালে মানে যখন একদম মানুষের সভ্যতা সৃষ্টি হয়েছিল তখন এই মানুষের বুদ্ধি এত ভালো ছিল না, মানে পশুর মতো আমরা তো ছিলাম তখন, ঠিক আছে, পশুর সঙ্গেই একদম প্রথম পর্যায়ের কথা বলছি, আমরা কি পশুর মতোই ছিলাম, ঠিক আছে, আমাদের ল্যাজ আরে ছিল, সেই কথা বলা হচ্ছে। যে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে বলা হয় মিথ। এর কোনো সর্বজনীন সংজ্ঞা নেই, অর্থাৎ মিথ যে কাকে বলে এর কোনো একদম বিজ্ঞানের মতো কোনো সর্বজনীন সংজ্ঞা কিন্তু নেই। এবারে মিথের ভূমিকা, কিন্তু এই মিথের ভূমিকা আছে ইতিহাসের ক্ষেত্রে, কী ভূমিকা আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। অতীত সম্পর্কে ধারণা প্রদান। এখানে অতীত সম্পর্কে ধারণা প্রদান, এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে পৌরাণিক কাহিনীগুলি প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে প্রচলিত। এর মাধ্যমে অতীতের অনেক ঘটনা যেমন বর্তমান প্রজন্ম জানতে পারে, তেমনি অতীতের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। যেমন মিথের কাহিনী সূত্র ধরেই আধুনিক ঐতিহাসিকগণ ট্রয় যুদ্ধের স্থান নির্ণয় করেছেন। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ঐতিহাসিক উপাদানের সূত্র। মিথগুলির মধ্যে অনেক সময় অতীত ইতিহাসের বহু তথ্য লুকিয়ে থাকে। যেমন পৌরাণিক কাহিনীগুলিকে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা যায়। এছাড়া পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের নাম ও পরিচয় পাওয়া যায়। তারপরের পয়েন্ট, বিষয়বস্তুগত ধারণা। মিথ হলো বিচিত্র পরিস্থিতিতে এক বিশেষ ঐতিহাসিক ব্যাপ্তি। এই বিষয়টি অনেক সময় কোনো কিছু সম্পর্কে জানতে বা ধারণা তৈরি করে দিতে পারে। তারপরে দেখো ধারাবাহিকতা, এখানে কি বলা হচ্ছে, ইতিহাস হলো প্রবাহমান, আর প্রবাহমান সেই ধারণার সন্ধান পাওয়া যায় মিথগুলি থেকে। মানুষের ইতিহাস মানেই তাতে মিথ এর ছোঁয়া থাকবে। এবারে দেখো স্মৃতিকথা, এখানে কি বলা হচ্ছে, স্মৃতিকথা হলো এক ধরনের মানসিক শক্তি যা অতীত ঘটনা মনে রাখতে সাহায্য করে। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। অর্থাৎ স্মৃতিকথা মানে কি জিনিস, যে একটা ব্যক্তি আছে, রবীন্দ্রনাথ তার চোখে যেসব বিষয়গুলো দেখেছে সে লিখে যাচ্ছে, সেগুলোই পরে ইতিহাস হয়ে যাচ্ছে। স্মৃতিকথাটা ঠিক তেমন। এই কোভিড গেল, অর্থাৎ করোনা গেল, করোনার সময় অনেক কিছু আমরা দেখছি, এর মধ্যে দিয়ে বিশিষ্ট কোনো ব্যক্তি কিছু লিখে গেল, সেইটাই 50 বছর পরে ইতিহাস হয়ে যাবে, 10 বছর পরে ইতিহাস হয়ে যাবে, অনেকে সেটা পড়বে, সেই বিষয়টাকেই বলছে স্মৃতিকথা। অর্থাৎ সে মনে করে করে লিখবে যে আমার সাথে এই করোনার সময় কি ঘটেছিল। এবারে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব, এখানে দেখো নির্দিষ্ট স্থান ও সময়কালের ধারণা। বেশিরভাগ স্মৃতিকথা থেকে স্থান, কাল, পাত্র, স্থান মানে জায়গা, কাল মানে মানুষ, কাল মানে সময়, আর পাত্র মানে ব্যক্তি, স্থান, কাল, পাত্র সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। কোনো ব্যক্তির স্মৃতিচারণায় তৎকালীন সময়ের বিভিন্ন বিষয় প্রতিফলিত হতে দেখা যায়। তারপরে দেখো বাস্তব ভিত্তিক ধারণা। স্মৃতিকথা কোনো কাল্পনিক ঘটনা নয়, এর বাস্তব ভিত্তি অনেক বেশি। ভারতবর্ষ স্বাধীন হবার সময় উদ্বাস্তু মানুষদের জীবন যন্ত্রণার কথা স্মৃতিকথা থেকে জানা যায়। পরের পয়েন্ট, নির্দিষ্ট ব্যক্তিত্বের জীবনী। স্মৃতিকথা থেকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বা সাধারণ মানুষের জীবনের বিভিন্ন ঘটনার সত্যতা প্রকাশ পায়। স্মৃতিকথা কোনো ঘটনা অতিরঞ্জন করে দেখানো হয় না। এরপরে বলছে ইতিহাসের উপাদান সংগ্রহ। ইতিহাস রচনার অন্যতম উপাদান হলো স্মৃতিকথা। কোনো আঞ্চলিক ইতিহাস বা তথ্যের অভাব দেখা দিলে স্মৃতিকথাগুলি সহায়ক উপাদানের ভূমিকা পালন করে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি কারোর মনে হয়
যে তোমাদের ঠিকঠাকভাবে গাইড করতে পারবো, তাহলে তোমরা অ্যাডমিশান নিতে পারো। কারণ বিগত বছরে যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশান আমার কাছে নিয়েছিল, অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে আমার কাছে, অনলাইনে 200 জনের কাছাকাছি এবং অফলাইনে প্রায় 100 জনের কাছাকাছি আমার সঙ্গে, মানে এরা পয়সা দিয়ে পড়েছে। এই স্টুডেন্টটা 2022-এ এইচএস পরীক্ষা দিয়েছে, আমার কাছে পেড কোর্সে পড়েছে, কিন্তু এমনি ফ্রিতে অনেকেই আমাকে ফলো করে ইউটিউবে, তারাও দেখেছে। ঠিক আছে, যাই হোক, তোমরা যদি চাও অ্যাডমিশান নিতে পারো।